ভেদভেদে গরমটা কাটিয়ে কয়েকদিন হলো কাল বৈশাখী দেখা দিয়েছে। এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য একটু বৃষ্টিপাতের দরকার ছিল ঠিকই, কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে আর বন্ধ হওয়ার নাম নেবে না, সেটা কেই বা জানতো। এদিকে আজকের আসরটা বসেছে রামসোনার ব্যানার্জিদের বাড়িতে। বুঝলে রামসরণ, এই যা বৃষ্টি হচ্ছে 2-3 দিনের আগে তো থামবে বলে মনে হয় না। ছ্যা, এই বৃষ্টির কথা আর বলবেন না। যা শুরু হয়েছে চারিদিকে, শুধু জল আর জল। শুধু কি আর জল, চারিদিকে সাপের অত্যাচারটাও তো ভালোই বেড়েছে। তা যা বলেছিস, এই সাপের কামড়েই তো পাশের পাড়ার নীলতনটাও মারা গেল। কি, আমাদের বন্ধু নীলা মারা গেছে? হ্যাঁ রে বাবা, তোদের বন্ধু ওই নীলনতন না নীলু, ওই তো মারা গেল। কি বলো খুড়ো, ওর সাথে তো আমি ওই 2-3 দিন হলো আগে কথা বললাম। আরে মৃত্যু যে কখনকার লেখা থাকে তা কি বলা যায় রে, সবই ভাগ্যের লিখন। বাইরের অবিরত ঝরতে থাকা বৃষ্টির মধ্যে রামসোনার ব্যানার্জিদের বাড়িতে আসরটা বেশ ভালোই জমে উঠেছে। এই পাড়ার পাশের পাড়াতেই থাকতো নীলরতন, সে নাকি মারা গেছে সাপের কামড়ে। তাই আশেপাশের গ্রাম সমেত পুরো অঞ্চলটাতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টি, চারিদিকে খালি জল আর জল, তাতে বা সাপেরাও কোথায় যাবে? তাই তারাও গর্ত ছেড়ে এদিক ওদিকে আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। অনেক তো কথা হলো, নে এবার হুকোটা ধরা দেখি। হুকোতে দুটো টান না দিলে আমার আবার মন শান্তি হয় না। তা যা বলেছ রামসরণ, এই এদিকে একটু হুকোটা এগিয়ে দে তো। আচ্ছা খুড়ো, দিচ্ছি। খুড়োর কাছে হুকোটা এগিয়ে দিতে খুড়ো হুকোটা সাজিয়ে হুকোটাতে টান দিতে শুরু করে। রামশরণ, এই নাও। খুড়ো হুকোটাকে রামশরণের দিকে এগিয়ে দিয়ে বললে, বুঝলে ভোলা? হ্যাঁ বলেন খুড়ো। এই বৃষ্টির দিনে খালি খাওয়ার ঘুমোনে কিন্তু সব নয়। তুমি তো এখন যুবক ছোকরা, এই বৃষ্টির দিনে কোনোদিন মাছ ধরেছো? আরে ওরা কি আর ওইসব করবে, ওরা মডার্ন ছেলে, ওরা ওইসবের আনন্দ কোনোদিনও বুঝবে না। আসরটা প্রায় ঘন্টা দুয়েক বিভিন্ন বিষয় নিয়ে হতে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টির গতিটা একটু কমে আসে, যদিও পুরোপুরি বন্ধ হয়নি। আচ্ছা খুড়ো, অনেক তো গল্প হলো, বৃষ্টিটা একটু কমেছে, আমি এবার উঠি। আরে কোথায় আর যাবি, এই তো সবে আসরটা বসলো, বস কিছুক্ষণ। না না খুড়ো, এই বৃষ্টিটা কম থাকতে থাকতে পালাতে হবে, নাহলে আবার বেড়ে গেলে তো আর ফিরতেই পারবো না। তাহলে ফিরতে হবে না, তুই এখানেই থেকে যা না, তোকে কেউ কিছু বলবে না। এটা বলার জন্য ধন্যবাদ খুড়ো, কিন্তু আমি এখন উঠলাম। এটা বলে ভোলা বসে থাকা আসন থেকে উঠে দাঁড়ায় এবং সবাইকে বিদায় জানিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায়। যা বাবা, বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে, তাড়াতাড়ি রওনা দেই। রিমঝিমিয়ে পড়তে থাকা বৃষ্টির মধ্যে দিয়ে ভোলা নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে, কিন্তু আজ যেন বাড়ির বাইরে পা রাখতেই ভোলার বেশ ভয় করছে। মনে হচ্ছে যেন পেছন থেকে কারো নিঃশ্বাস তার কান দিয়ে এসে পড়ছে বারবার। কিছু দূরে এগিয়ে যেতে বৃষ্টিটাও তার মাত্রা বাড়িয়ে প্রবল বেগে বজ্রপাতের সঙ্গে ঝাঁপিয়ে পড়ল। যা বাবা, এখন আবার এত জোরে বৃষ্টি, এতটা যখন ভিজে গেছি তখন আর কোথাও দাঁড়িয়ে লাভ নেই, আর একটু ভিজে বাড়ি পালিয়ে যায়। ভোলা এটা ভেবে আরও দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো, কিন্তু এবার ভোলা স্পষ্ট বুঝতে পারছিল কেউ যেন তার পেছন দিক থেকে তাকে অনুসরণ করছে। প্রথমে কিছুক্ষণ ব্যাপারটাকে অবজ্ঞা করলেও কিছু দূর যাওয়ার পর সে উত্তেজনার বশে পিছন ফিরে তাকায়, আর তারপর যা দেখে, এ কি নীলরতন, তুই? হ্যাঁ আমি।
তুই না মারা গিয়েছিস সাপের কামড়ে? আমি সাপের কামড়ে মারা যায়নি, আমাকে বিষ দিয়ে খুন করা হয়েছে। আমাকে খুন করা হয়েছে। মানে কি বলতে চাইছিস তুই? আমার পিসেমশাই আমার সমস্ত সম্পত্তি হাতে নেওয়ার জন্য আমাকে বিষ দিয়ে মেরে ফেলেছে, আর সবার কাছে ছড়িয়েছে আমি নাকি সাপের কামড়ে মারা গেছি। এসব কি সত্যি কথা? সত্যি মানে? তোর যদি এসব কথা বিশ্বাস না হয় তবে তুই আমার বাড়িতে গিয়ে দেখ। আমার শুয়ে থাকা বিছানার পাশে আলমারির পেছনে এখনো বিষের সেই কৌটাটা পড়ে রয়েছে। কিন্তু তুই আমার কাছ থেকে কি চাস? তুই তো আমার বন্ধু হস, তাই না? তুই আমার এই অন্যায়ভাবে করা খুনের বিরুদ্ধে রুখে দাঁড়াবি না? কেন করব না? তোর সাথে এত বড় চক্রান্ত করে তোর জীবনটা কেড়ে নেওয়া হলো। আমি অবশ্যই তোর জন্য লড়বো, আর তোকে ন্যায় বিচারও পাইয়ে ছাড়বো। এই ঘটনার পর ভোলা বাড়ি ফিরে আসে এবং পরের দিন সকালে পুরো ব্যাপারটা গ্রামের থানায় জানায় এবং তার বাড়ি গিয়ে দেখে সেই বিষের কৌটোটাও পড়ে রয়েছে আলমারির পেছনে। পরবর্তী কিছুদিনের মধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু হয় এবং পিসেমশাই শাস্তি পায়, আর নীলরতনের আত্মাও খুশি খুশি মুক্তি লাভ করে।